হ্যালো। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন আজকে আগস্ট মাসের 11 তারিখ। এখন সকাল 9:45। কথা বলছি আপনাদের সাথে চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আজকে যে বিষয়টা আলাপ করছি সেটা একজন সাধারণ নাগরিক হিসাবে খুবই আমাদের কাছে খুবই আশঙ্কার এবং আশঙ্কার একটি জায়গা থেকেই আজকে এই ভিডিও করছি। রেড অ্যালার্ট বাংলাদেশ। রেড অ্যালার্ট বাংলাদেশ কেন বলছি? আমরা হঠাৎ করে দেখলাম বাংলাদেশ পুলিশের মধ্যে একটি প্রজ্ঞাপন জারি হলো এবং পুলিশের মধ্যে সতর্ক থাকার জন্য পুলিশের উপর আক্রমণ হতে পারে এই ধরনের একটি ধারণা থেকে রেড অ্যালার্ট জারি হয়েছে পুলিশের আভ্যন্তরীণ নিজেদের মধ্যে। এটা আমাদের জন্য খুবই আমাদের আশঙ্কার করে, কারণ আমাদেরকে নিরাপত্তা দেয় আমাদের পুলিশ। আমাদের পুলিশ যদি নিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা করে তখন সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অসম্ভব নাজুক। চারিদিকে আমরা প্রকাশ্যে নারীদেরকে ধর্ষণ করতে দেখছি। প্রকাশ্যে আমরা রাজনৈতিক কারণে একজনকে পিটিয়ে হত্যা করতে দেখছি নৃশংসভাবে। কোনো মব সংস্কৃতি করে কোনো অপরাধীকে ধরেছি এই অজুহাতে বেঁধে রেখে নির্মমভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলতে দেখছি। কোনো জায়গায় সরকার এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিতে পারছে না। এই যে ধর্ষণ করা প্রকাশ্যে, এই যে পিটিয়ে মেরে ফেলা, এই কোনো কিছুর উপর লাগাম টানতে সরকার যেন হিমশিম খাচ্ছে। তার মধ্যে আমরা যা দেখছি আরও জনগুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশে চুরি এবং ডাকাতি বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা, যারা চাঁদাবাজি করছে বা চুরি করছে ডাকাতি করছে তারা সহস্র অবস্থায় আসছে। কোনো বাধা পেলেই তারা কোপ দিচ্ছে। এই যে কোপ দেওয়ার সংস্কৃতি, এটা আমরা গত 2024 সালের 4 জুলাইয়ের পর থেকে দেখছি। আমরা একটি ফেসিস্ট শাসন ব্যবস্থার থেকে বেরিয়ে এসে আমরা চেয়েছিলাম একটি শান্তি, আইনের শাসন এবং গণতন্ত্রের অগ্রযাত্রা, কিন্তু আমরা কি পেলাম? এ হচ্ছে আরও একটি বিষয়, সেটা চট্টগ্রামে এই কিছুদিন যাবৎ এত বেশি চুরি এবং ডাকাতি বেড়ে গেছে যে মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। মানুষের ঘর বাড়ি হতে আরম্ভ করে ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছুই যেন এখন চট্টগ্রামে নিরাপদ নয়। দুঃখের এবং আফসোসের বিষয়, এই চট্টগ্রাম থেকেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই যে গেল আভ্যন্তরীণ বিষয়, হঠাৎ করে আমরা দেখলাম আমাদের এনসিপি এবং জামায়াতে ইসলামী বিরোধী দল, প্রধান বিরোধী দল, ওনারা রাজনৈতিক মাঠে এসছেন, আন্দোলন করছেন। বিশেষ করে জুলাই সনদ বিষয়টি নিয়ে একটি আন্দোলন চলছে। তা ওনারা সংসদ ভবন ঘেরাও করতে গেলেন, বাধা আসলো, সেটা নিয়ে আমরা একটু হইচই দেখলাম। এরপরে দেখলাম হঠাৎ করে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি বিদেশি সাংবাদিকদের একটি সংস্থাতে তিনি অডিও কলে যুক্ত হলেন। সেখানে আওয়ামী লীগের অনেক নেতারা ছিলেন, তারা বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং শেখ হাসিনা তার বক্তব্য দিয়েছেন এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবেন সেই ঘোষণা দিয়েছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির অস্থিতিশীল অবস্থা।
বিভিন্ন জায়গায় আমরা জঙ্গি তৎপরতা দেখছি। বাংলাদেশে যখন হিন্দুদের একটি ধর্মীয় প্রসেশন হবে, সে সময়ে আমরা ওভারব্রিজের নিচে বোমা সদৃশ্য জিনিস পেতে দেখছি, ছাতির মধ্যে বোমা দেখছি, আমরা বিভিন্ন জায়গায় ফেলে রাখা হচ্ছে। এইভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে চলছে রেড অ্যালার্ট। তার মধ্যে আমাদেরকে আরও বেশি আতঙ্কিত করে সরকার বাংলাদেশের সমস্ত বিমানবন্দরে রেড অ্যালার্ট ঘোষণা করল এবং বলা হলো শুধু সাধারণ যাত্রী নয়, ভিআইপি এবং ভিভিআইপি সবাইকেই নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে আবার আমরা দেখলাম পাকিস্তানি হাই কমিশনারের বাসায় আগুন, এবং যদিও জানা যাচ্ছে সেটা একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু এই সব কিছুই যেন আমাদেরকে আতঙ্কিত করে তোলে এবং আমরা বুঝতে পারছি বাংলাদেশের ভিতরেই চলছে একটি আতঙ্কিত পরিবেশ, আইনশৃঙ্খলা অবনতির পরিবেশ। তার মধ্যে যেটা হলো, এস আলমের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। প্যাসিফিক জিন্স গ্যাস সংকটের কারণে তার কয়েকটি ইউনিট, 9টি ইউনিট বন্ধ করে দিল। বাংলাদেশে প্রচুর পরিমাণের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সরকার লোন নিয়ে সরকার চালাচ্ছেন। বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকে যে সঞ্চয়পত্র, সেই সঞ্চয়পত্রের অ্যাকাউন্ট থেকে সরকার প্রচুর লোন নিয়েছেন। বাংলাদেশের ভিতরে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ কখন যায় আর আসে জানি না। গতকালকে আমার এই এলাকায় 18 বার বিদ্যুৎ গিয়েছে সারাদিনে। গ্যাসের জন্য আমরা দীর্ঘ লাইন দেখেছি। ঘর বাড়িতে গ্যাস নাই, চুলা জ্বলছে না, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সমস্যায় মানুষ হিমশিম খাচ্ছে। বিদ্যুৎ বিল, ভৌতিক বিদ্যুৎ বিলে মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা। তার মধ্যে যেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ডিম প্রতি পিস 12 টাকা করে ফার্মের ডিম বিক্রি হচ্ছে। জিনিসপত্র, সবজি 100 টাকার সবজি, এবং মানুষ যেন সবজি, মাছ, মাংস কিনতে গিয়ে হিমশিম খেয়ে উঠছে। এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের ভিতরে আভ্যন্তরিক চলছে রেড অ্যালার্ট। তারপরে যেটা দেখলাম, আমরা আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত সার্জিও গোর 30শে জুলাই বাংলাদেশে আসলেন। তিনি 1 আগস্ট পর্যন্ত ছিলেন। এসেই উনি যেন অনেক রাগান্বিত, বিরক্ত। উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া নৈশভোজ উনি বর্জন করলেন। না করে নৈশভোজে অংশগ্রহণ না করে, যেটি কূটনীতিক শিষ্টাচারের বহির্ভূত, উনি এখানে আমরা জানতে পারলাম যে সেই নৈশভোজে বিগত উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূস এবং নজরুল সাহেব সহ কয়েকজন নাকি উপস্থিত থাকার কথা ছিল। তাতে নাকি উনি বিরক্ত প্রকাশ করেছেন। এগুলো হচ্ছে অসমর্থিত সূত্রের খবর। যে কারণেই হোক না কেন, উনি শিষ্টাচার থেকে বেরিয়ে এসে উনি পররাষ্ট্রমন্ত্রীর এই নৈশভোজকে বর্জন করে ওয়েস্টিনে চলে গেলেন, রেডিসন ব্লুতে চলে গেলেন, এবং সেখানে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা কর্মকাণ্ড স্থগিত আওয়ামী লীগের নেতা সাভারেশন চৌধুরীর সাথে মিটিং করেছেন বলে অসমর্থিত সূত্রে খবর আসছে। আবার উনি নৈশভোজ বর্জন করে, পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান সরকারের বর্জন করে, সকল প্রকার কূটনৈতিক শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উনি বৈঠক করলেন ভারতেরই বর্তমান রাষ্ট্রদূত, মন্ত্রী পদমর্যাদা রাষ্ট্রদূত ত্রিবেদিনীর সাথে। জনাব ত্রিবেদিনীর সাথে এই কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশে এসে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে আলাদাভাবে 1 ঘন্টা গোপন বৈঠক করবে, এটিও আমাদের জন্য রেড অ্যালার্ট। আবার আমরা দেখলাম গৌর প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন। তাদের গৌরের যে ফেসিয়াল এক্সপ্রেশন, তাতে মনে হয়েছে তিনি অনেকটা বিরক্ত। প্রধানমন্ত্রীকে আমাদের মনে হয়েছে উনি অনেকটা বিব্রতকর। আবার আমরা দেখলাম দীনেশ ত্রিবেদী গলফ খেলতে গেছেন। গৌরের সাথে বৈঠক করে তার প্রতি সকালে উনি গলফ খেলছিলেন। উনি
গলফ খেলার মাঠ থেকে উনি উড়ে চলে গেলেন দিল্লি। দিল্লিতে উনি দিল্লিতে উনি ভারতীয় সংসদীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী কমিটির সামনে উনি বক্তব্য দিয়েছেন, কিছু পেশ করেছেন। কি পেশ করেছেন সেটা আমরা জানি না, কিন্তু সেটা মনে হচ্ছে বাংলাদেশ বিষয়ে। এরপরে আমরা আবার দেখলাম সার্জিও গোর ভারতের যে মিশনগুলো আছে, আমেরিকান মিশনগুলোতে নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক উন্নয়ন করে। এগুলো আমরা অসমর্থিত সূত্রে ইউটিউবে দেখছি। সুতরাং এই সমস্ত কিছুই রেড অ্যালার্ট। তারপরে যেটা দেখলাম আমরা তা হচ্ছে যে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। সেখানের মধ্যে বৈঠক আমরা খুব সৌহার্দ্যপূর্ণ হতে দেখলাম। তাদের মধ্যে আন্তরিক বডি ল্যাঙ্গুয়েজ খুব আন্তরিক দেখলাম। পরবর্তীতে আমরা জানতে পারি যে তিনি একান্তে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। ব্রিক্সে মাননীয় প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে আলোচনা চলছে। তিনি ব্রিক্সকে সভাপতিত্ব করবেন। এটাতে উনি যাবেন কি যাবেন না এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। যেহেতু উনি ব্রিক্সকে সভাপতিত্ব করবেন, সেটা হচ্ছে ওনার রুটিন ওয়ার্ক। কিন্তু সেই বিষয়টি নিয়েও এখন ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যে বক্তব্য দিয়েছে তাতে বর্তমান সরকার বিরক্ত। এই অবস্থায় আমরা দীনেশ ত্রিবেদীকে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার পরপরই উনি দিল্লিতে আবার উড়ে চলে গেছেন। কি বার্তা নিয়ে গেলেন, কি বার্তা নিয়ে আসবেন, সেটা নিয়ে আমরা চিন্তিত। এও এক রেড অ্যালার্ট। আরও আমরা আতঙ্কিত শঙ্কিত হয়ে উঠলাম। বাংলাদেশে এই প্রথম বলা চলে যে ভারতের গোয়েন্দা সংস্থা সে এর প্রধান, বর্তমান যিনি প্রধান পরাগ জৈন, তিনি 4 সদস্যের একটি সদস্য নিয়ে বাংলাদেশ ভিজিট করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি অবস্থান করছেন। তার সঙ্গে আছেন অসীম মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবল রায়। বলা হচ্ছে এই যে টিমটা, এই টিমের মধ্যে শৈবল রায় ছাড়া বাকিরা ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা যে সংস্থা, সে সংস্থার সাথে জড়িত। এবং পরাগ জৈন র প্রধান, পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রী মোদির যে স্পেশাল ফোর্স আছে নিরাপত্তা, সে ফোর্সের প্রধান। শৈবল রায় চৌধুরী উনি বাংলাদেশে রয়ের যে অফিস আছে, সে রয়ের অফিসের বাংলাদেশ ডেস্কের প্রধান। সুতরাং কেন ওনারা আসলেন এই সময়ে, যেদিন ত্রিবেদী মিটিং করছেন? পরে আমরা ইন্ডিয়ার বিভিন্ন আলোচনার মধ্যে আমরা জানতে পাচ্ছি ইউটিউবে যে বাংলাদেশে এবং ভারতের মধ্যে নিরাপত্তা বিষয়ক এমন কিছু ঘটনা ঘটেছে, নিরাপত্তা বিষয়ক এমন কিছু বিষয় এসে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তি নিরাপত্তা বিষয়ে এমন কিছু বিষয় এসে দাঁড়িয়েছে, যার জন্য ভারতীয় রয়ের প্রধান পরাগ জৈনকে আসতে হয়েছে। এগুলো হচ্ছে ভারতীয় সাংবাদিকদের আলোচনা থেকে আমি বলছি, ইউটিউব থেকে শুনে। এবং আরও আমরা দেখছি যে ভারতীয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে আলোচনার মধ্যে আমরা দেখছি তারা বলছেন যে এর আগেও শেখ মুজিবুর রহমানকেও এই ধরনের রথ থেকে জানানো হয়েছিল তার নিরাপত্তা বিষয়ে, পরে তিনি মারা যান। শেখ হাসিনাকেও বিভিন্ন ব্রিফ করা হয়েছিল, শেখ হাসিনা শোনেন নাই, শেখ হাসিনা এখন বিতাড়িত হয়েছেন। এগুলো টেনেও যে বক্তব্যগুলো তারা দাঁড় করাতে চাচ্ছে, সেটা বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট। সুতরাং বর্তমান সরকার আভ্যন্তরীণ রাজনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বন্ধ,
বাংলাদেশের ডলারের প্রবাহ বন্ধ, বাংলাদেশের ভিতরেই জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশের ভিতরেই আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, নতুন কলকারখানা হচ্ছে না, দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না, মানুষের মধ্যে হতাশা, বেকারত্ব বৃদ্ধি, চুরি ডাকাতি বৃদ্ধিতে বাংলাদেশের ভিতরেই সরকার যেরকম চাপের মধ্যে আছে, পাশাপাশি সরকার চাপের মধ্যে আছে ভূ রাজনীতি। বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক উন্নয়ন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম ভিজিট গেলেন মালয়েশিয়া, ওখান থেকে চীনের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। তারপর আমরা দেখলাম আনোয়ারার ইকোনমিক জোন ডেভেলপমেন্ট উদ্বোধন হতে, আমরা দেখলাম যে সিলেটের একটি বিমানবন্দর নিয়ে, তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহ এবং চীনের কাজ শুরু করার কথা, এবং বাংলাদেশ মায়ানমার চীন একটি করিডোর নির্মাণের বিষয়ে চীন কাজ শুরু করেছে। এর পাশাপাশি আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিন চট্টগ্রামে মাতারবাড়ি এসে ডিপ সিপোর্ট ভিজিট করে গেছেন, এবং মাতার বাড়িকে উনি একটি অর্থনৈতিক হাব হিসেবে তৈরি করার জন্য ওনার বক্তব্য রেখে গেছেন। সুতরাং চীনের সাথে যে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠছে, সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য সেটা আমরা বুঝি, সেটা হচ্ছে যে অর্থনীতি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন চীনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে হোক, এবং বাংলাদেশে আবার সে অর্থনীতির প্রবাহ তৈরি হোক, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হোক। কিন্তু আমেরিকা চাইছে না। আমেরিকা চাইছে চীনের বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে চীন বিরোধী ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশকে জড়িত করতে। বাংলাদেশ বিগত শেখ হাসিনার সময় থেকেই ইন্দো প্যাসিফিক জোনে অংশগ্রহণ করতে আগ্রহী না। আবার এদিকে ব্রিক্সের মধ্যে রাশিয়া এবং চীন চাইছে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হোক। এখন ভারতও চাইছে। ভারত চাইছে বাংলাদেশকে ব্রিক্সের সদস্য করে চীন বিরোধী যে জোট বা আমেরিকা পন্থী যে ইন্দো প্যাসিফিক জোন থেকে বের করে নিয়ে আসতে, যদিও ভারত ইন্দো প্যাসিফিক জোনের একজন সদস্য। কারণ ভারত চাইছে বাংলাদেশ কোনোভাবেই আমেরিকার বা পাশ্চাত্যের কবলে না পড়ুক। কারণ হচ্ছে যে ভারতের মুখের মধ্যে, পেটের মধ্যেই বাংলাদেশ একটা বিশাল ভৌগোলিক অবস্থান আছে ভারতের সাথে। সেই জায়গার মধ্যে যদি ভারতের এই স্পর্শকাতর অঞ্চলে যদি আমেরিকার কোনো ঘাঁটি হয়, প্রভাব হয়, সেটা ভারতের নিরাপত্তা ঝুঁকি এবং ভারতের যে আভ্যন্তরিক যে রাজ্যগুলোর মধ্যে যে একটা সংহতি আছে, সেই সংহতির জন্য হুমকি। কারণ 7 সিস্টার এবং আসাম নিয়ে ভারত সবসময়, এবং খালিস্তান নিয়ে ভারত সবসময় আতঙ্কিত থাকে। এখানে যদি আমেরিকার কোনো ঘাঁটি হয়, বাংলাদেশ যদি আমেরিকার মদতপুষ্ট হয়ে ওঠে, তাহলে ভারতের এই অঞ্চলগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠবে। ভারত চায় না বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা আরাকানের মধ্যে প্রভাব বিস্তার করুক, এবং আরাকানের মধ্যে যে রেয়ার আর্থ যে খনিজ সম্পদ আছে, সে খনিজ সম্পদ এবং তেল সম্পদে আমেরিকা দখল নেক। বাংলাদেশ সরকার এখন 2টি তেল খনিকে আবার চালু করেছেন, তার জন্য আমরা সাধুবাদ জানাই। কারণ আমাদের অহংকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশ তেলের উপর ভাসছে। আমি আমার বিভিন্ন প্রবন্ধে লিখেছিলাম বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ও, যে বাংলাদেশ কেন তেল উত্তোলন করছে না। বাংলাদেশ আবার সে তেল উত্তোলন করছে। আমরা অসমর্থিত সূত্রে জানতে পাচ্ছি এগুলোর সাথে চীনের প্রতিষ্ঠানগুলো জড়িত। বাংলাদেশ সরকারের যে স্ট্র্যাটেজি, তাতে আমরা সমর্থন জানাই। তা হচ্ছে অর্থনীতিকে গুরুত্ব দিয়ে, যিনি আমার অর্থনীতির জন্য ভালো, সে দেশকে আমার বন্ধু বানানো, যেমন চীন। পাশাপাশি কারোর সাথে শত্রুতা নয়, কোনো গ্রুপের বলয়ে না ঢোকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি আজ পর্যন্ত যে 6 মাসে উনি যা কিছু করছেন তাকে আমরা সাধুবাদ জানাই। উনি অনেকগুলো জনকল্যাণমূলক কাজ করেছেন, জনতার নেতা হতে চাচ্ছেন, জনগণের নেতা হতে চাচ্ছেন।
তার জন্য উনি সাধারণ জনগণের সাথে মিশতে চাইছেন। ওনার গাড়ি বহরে যখন ছেলেরা লাফ দিয়ে ধরে, উনি গাড়ি থামিয়ে এই ছোট বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করেন, কথা বলেন। কালকে যখন মহেশখালী মাতার বাড়ি ভিজিট করছেন, একজন বলছেন যে স্যার আমরা আপনাকে দেখব বলে দুপুরে কিছু খাইনি। উনি তার প্রত্যুত্তরে খুব সরল সাধারণভাবে উত্তর দিচ্ছেন, আমিও কিছু খাইনি। এই যে জনগণের নেতা হয়ে ওঠা, আমাদের যেটা ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৈশিষ্ট্য, যার জন্য আমাদের ছিল আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা জননেত্রী বলি। ওনার পিতা এবং মাতার যে প্রভাব, এবং উনি সে সুন্দর সাধারণ সাবলীলভাবে জনগণের কাতারে এসে আজকে রাজনীতি করছেন, তার জন্য ধন্যবাদ। বিগত সময়ে ওনার উপর যে ধরনের অপবাদ প্রচলিত থাকুক না কেন, উনি যেন লন্ডনে থেকে পরিবর্তিত হয়ে বাংলাদেশে এসছেন, বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবার জন্য। আবার আমরা দেখছি যে আমরা শুনছি বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে জামায়াত শিবিরের অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। সেটিও আমাদের জন্য একটু চিন্তার বিষয়। অর্থাৎ আভ্যন্তরিক বিষয়, অর্থনীতি, ভূ রাজনীতি, আমেরিকা চীন ভারত দ্বন্দ্ব, এই সব কিছু নিয়েই বাংলাদেশ এখন এক রেড অ্যালার্টের মধ্যে আছে। কারণ আমেরিকা চীনকে দমন করার জন্য ভারতের সাথে মিলে যে কাজ করছে, ভারত তার থেকে বেরিয়ে এসে চীনের সাথে ভারত সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দীর্ঘ কয়েকদিন ধরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে লাগাতার বৈঠক করে গেছেন। কয়েকদিন কিন্তু তারা বৈঠকটা অব্যাহত রেখেছেন চীন ভারত সম্পর্ক উন্নয়নের জন্য। সুতরাং আমেরিকা যখন বুঝছেন যে চীনকে দমনের জন্য ভারতকে তিনি রাখতে পারছে না, সে সময় আমেরিকা গুরুত্ব দিচ্ছে পাকিস্তান এবং নেপালকে। ভারতে চলছে এখন বিভিন্ন আন্দোলন, ছাত্রদের আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন চলছে খুব তুমুলভাবে। এই যে ভারতের অস্থিরতাও বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে। আবার ভারতের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশে যদি কোনো জঙ্গি সংগঠন থেকে থাকে যারা ভারতকে টার্গেট করছে, বা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা যদি থেকে থাকে, তারাও বাংলাদেশকে মাটিকে ব্যবহার করে ভারতেও বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। হয়তো এই ধরনের কোনো সংবাদ আছে বলে ভারতের প্রধান এবং একটি বিশেষ টিম বাংলাদেশে এসছেন, এবং তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সাথেও বৈঠক করেছেন। বাংলাদেশের যে সামরিক গোয়েন্দা সংস্থার সাথে তারা আজকে তারা কাজ করছেন বলে আমরা জানতে পাচ্ছি। সুতরাং এই যে গোয়েন্দা তৎপরতাগুলো আমাদের জন্য একটি রেড অ্যালার্ট। সার্বিকভাবে বলতে চাই, বাংলাদেশে কি হচ্ছে, রেড অ্যালার্টের কবলে বাংলাদেশ।